देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। गुजरात और कर्नाटक के पड़ोसी राज्यों ने टैक्स में कमी न करके इन 6 महीनों में 3,500 करोड़ रुपए से लेकर के 5,500 करोड़ रुपए तक अतिरिक्त राजस्व कमा लिया। कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना और उनके राज्य को, नागरिकों को बोझ कंटिन्यू रहा। नमस्कार, बांगलार बार्ता থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই আগ্রাসনটাই বাংলার মানুষ দেখতে চেয়েছিল। যথার্থ আগ্রাসন দেখিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মিটিং ছিল ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে এবং সেখানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এবং এই আগ্রাসনটাই অনেক দিন ধরে ভারতবর্ষের মানুষ চাইছিল, বাংলার মানুষ চাইছিল। তেলের দাম কেন্দ্রীয় সরকার থেকে কমানোর পর 10 টাকা ডিজেলের ওপর, 5 টাকা পেট্রোলের ওপর কমানোর পর সারা ভারতবর্ষের প্রায় 25টা রাজ্য সেই তেলের দামটা কমিয়ে দিয়েছে। তাদের নির্দিষ্ট ভ্যাটটা কমিয়েছে। এই রাজ্য পশ্চিমবঙ্গ সরকার কমায়নি, আরও গোটা 5 রাজ্য কমায়নি। ঠিক এই জায়গাটাতে বারবার যেটা প্রয়োজন ছিল ভারত সরকারের পক্ষ থেকে, আমরা বারবার আশা করছিলাম অমিত শাহজি মুখ খুলছেন না কেন, আমরা বারবার প্রত্যাশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ খুলছেন না কেন, যে রাজ্য সরকারকে তাঁরা বলুন যে তেলের দামটা কমাতে, তেলের দাম বাড়ালে কেন মোদী সরকার জবাব দাও যারা স্লোগান দিচ্ছেন তারা নিজের রাজ্যে কমাচ্ছেন না কেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন আমি 1 টাকা কমিয়েছি, অথচ যোগীর রাজ্যে ডিজেলের ওপর 10 টাকা, পেট্রোলের ওপর 10 টাকা কমিয়েছেন তারা। সেই যোগীজি তা উত্তরপ্রদেশে 20 কোটি মানুষের বসবাস, যেখানে কত হাজার কোটি টাকা তাঁরা লস করেছেন, সেখানে যদি ডিজেলের দাম, পেট্রোলের দাম 10 টাকা করে তারা কমাতে পারেন, 10 টাকা ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার কমিয়েছে, কেন্দ্রীয় সরকার 5 টাকা পেট্রোলের ওপর কমিয়েছে, প্রায় 20-22 টাকার তফাৎ ডিজেল বিক্রি হচ্ছে এই রাজ্য থেকে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের সঙ্গেও একটা বিরাট তফাৎ হচ্ছে। তাহলে এই পশ্চিমবঙ্গ সরকার পারবে না কেন, করবে না কেন? সরাসরি মোদিজি যে সভাটা ডেকেছিলেন সেই সভাতে কিন্তু ঘটনাটা একদম খোলা রিকোয়েস্ট করেন। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, আমরা খেয়াল করে দেখছি অনেকক্ষণ ধরে মোদিজি কিন্তু খুব অ্যাগ্রেসিভলি বলেছেন যে বারবার আপনাদের অনুরোধ করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি। একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে, সেই মুখ্যমন্ত্রীদের রাজ্যগুলোর থেকে প্রার্থনা করছেন যে সেখানে আপনারা ভ্যাটটা কমান, কেন্দ্রীয় সরকার কমিয়েছে, রাজ্য সরকার কেন কমাবে না? এই কথাটা যখন বারবার খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছিলেন, আমরা খালি ভাবছিলাম এই আহ্বানটা অনেক আগে দরকার ছিল। যখন কেন্দ্রীয় সরকার কমালো তারপরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একদম ওপেন সেশনে বলা উচিত ছিল। হয়তো অপেক্ষা করছিলেন কোন রাজ্য কমায়, শেষ পর্যন্ত দেখলেন কয়েকটি রাজ্য, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, এরকম কয়েকটি রাজ্য কমালো না। ফলে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গতকাল যে ভার্চুয়াল মিটিংটা হলো সেখান থেকে দাঁড়িয়ে খুব অ্যাগ্রেসিভলি এই বার্তাটা আমাদের কাছে মনে হচ্ছে খুব রেলিভেন্ট ভারতবর্ষের রাজনীতিতে। তার কারণ আর প্রায় 24 মাস বাদে বা 22 মাস বাদে ভারতবর্ষে লোকসভা নির্বাচন আসছে 2024-এ। সেইটাকে মাথায় রেখেই আমাদের মনে হয়েছে সময় নির্বাচন। এবার আসলে এই সময় নির্বাচনটা নিয়ে কিছু কথা বলি। কেন এই সময় বললেন? আপনারা জানেন ইতিমধ্যে সামনে আর 2টি নির্বাচন আছে, গুজরাট এবং হিমাচল প্রদেশ, তারপরে আছে ত্রিপুরা নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন আছে। প্রায় 20-22 মাসের তফাৎ। হয়তো বিজেপি সেন্ট্রাল নেতৃত্ব বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন 20-22 মাস আগে মুখ খোলাটা খুব জরুরি এবং সেটার জন্যই বোধহয় এই সময় নির্বাচন। খেয়াল করে দেখুন, যে মিটিংটায় বললেন প্রধানমন্ত্রী, সেই মিটিংটা বেসিক্যালি কোভিড নিয়ে ডাকা, যে আবার কোভিডের ধাক্কা যদি আসে আমরা কিভাবে মোকাবিলা করব, সেইটা নিয়ে বলতে গিয়ে কিন্তু শুরুর পর্বে অ্যাগ্রেসিভলি মোদিজি কিন্তু একটা সাংঘাতিক বার্তা দিলেন এই রাজ্যগুলোতে এবং এটাতেই কিন্তু টালবেটাল হয়ে গেল তৃণমূল কংগ্রেস। আমরা কিভাবে টালবেটাল হয়েছে সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা করব। আজকে মোদিজি যখন বক্তব্যটা রাখলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিছু বলার ছিল না। পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে আবল তাবল ভুলভাল অনেক কিছু বকেন, যেমন তেমনি বকেছেন যে কেন্দ্র থেকে 97,000
কোটি টাকা পাই। প্রথমত একটা কথা বাংলার বার্তার দর্শকদের বলে দিই, ৯৭,০০০ কোটি টাকাটা পুরো একটা মিথ্যে গল্প। আবার বলছি, ৯৭,০০০ কোটি টাকা রাজ্য সরকার যে কেন্দ্রের কাছ থেকে পায় সেটা একটা মিথ্যে গল্প। আমরা তথ্য দিয়ে আপনাদের কাছে দেখাবো কিভাবে তথ্যগুলো হয়েছে। বলুন তো, কোনো একটা জায়গায় আমরা আয়লায় ৫,০০০ কোটি টাকা চাই, কেন্দ্রীয় সরকারের কিছু নিয়ম মোতাবেক তার সাহায্যগুলো পায়। ফলে আমি যদি ৫,০০০ কোটি টাকা চাই, সেটাই যদি আমি ক্লেম করে দিই, সেটা তো অফিসিয়াল কোনো সিস্টেমেটিক্যালি ক্লেম হতে পারে না। সমস্ত সরকারি একটা নিয়ম নীতির বেলাই আছে। দ্বিতীয় আরেকটা ঘটনা, খুব ইন্টারেস্টিং ঘটনা, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ধরুন 60% বা 70% কন্ট্রিবিউশন থাকে, রাজ্য সরকারের 20 বা 30% কন্ট্রিবিউশন থাকে। তো বিভিন্ন কন্ট্রিবিউশন প্রকল্পের টাকাগুলো রাজ্যে ঢুকেছে এবং এই রাজ্যের টাকাগুলো ঢোকার পর, সেই টাকাগুলো খরচ হওয়ার পর কেন্দ্রীয় সরকার দেখছে যে রাজ্যের দেয় যে 30% বা 20% বা 40% যে কন্ট্রিবিউশনটা, সেটা রাজ্য সরকার অ্যাকাউন্টে ব্যাংকে ফেলেনি। অর্থাৎ কেন্দ্রের মাছের তেলে মাছটা ভেজেছে, রাজ্য সরকারের কন্ট্রিবিউশনটা ম্যাচিং গ্র্যান্ট যাকে বলে সেটা দেয়নি। ফলে ম্যাচিং গ্র্যান্ট না দেওয়াতেই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। আমরা এই জায়গাটা খুব হাইলাইট করতে চাইছি যে ম্যাচিং গ্র্যান্ট রাজ্য সরকার দেবে না, অথচ কেন্দ্রীয় সরকার একবার দিয়েছে, আবার বলছে কেন্দ্রীয় সরকারকে পরের প্রকল্পের টাকাটা রিলিজ করতে। কেন্দ্রীয় সরকার এখানে কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়েছে। আগে ম্যাচিং গ্র্যান্টের টাকাটা, আগের বার যেটা খরচা হয়েছে তার ম্যাচিং গ্র্যান্টের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলো, উপভোক্তারা পাক, তারপরে আমরা নেক্সট প্রকল্পের টাকাটা দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রকল্প ধরে ধরে তথ্য দিয়ে আপনাদের কাছে সেটা পরবর্তীকালে দেবো, ম্যাচিং গ্র্যান্টের টাকা না ফেলে, নিজের সরকারের রাজ্য সরকারের দেও টাকাটা না ফেলে কেন্দ্রীয় সরকারের টাকাটা যাতে আবার আসে তার জন্য এই দাবি দেওয়াটা করছে। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য একটা সিস্টেমে চলবে, আর এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ সরকার আরেকটা সিস্টেমে চলবে। কি করে হয়? কেন্দ্রীয় সরকারি প্রকল্প, সেখানে 60-40, 70-30 প্রকল্পের কন্ট্রিবিউশন থাকে। আমি ম্যাচিং গ্র্যান্ট দেবো না, অথচ বারবার টাকাটা চেয়ে পাঠাবো, আর তারপর ৯৭,০০০ কোটি টাকার গল্প ছড়াবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সর্বৈব মিথ্যে, সর্বৈব ভুল। এবার প্রশ্নটা আসছে, যে বিষয়টাতে আমরা ছিলাম, যে মোদিজির এই আগ্রাসন নীতিটা যেটা দরকার ছিল, যেটা খুললাম রাজ্য সরকার যা করছে সেগুলো নিয়ে বলার দরকার ছিল, সময়টা বাঁচলেন 20 থেকে 22 মাস, যখন লোকসভা নির্বাচন বাকি, সেমিফাইনাল হয়ে গেছে, 5টা রাজ্যের মধ্যে 4টে বিজেপি পেয়ে গেছে, আর কয়েকটি যে নির্বাচন আছে, গুজরাটটা অনায়াসে জিতবেন, হিমাচল প্রদেশটা টাই হতে পারে বা বিজেপির জেতার সম্ভাবনা বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসে পেনিট্রেট করার কোনো জায়গা নেই, লড়াইটা বেসিক্যালি সিপিএমের সঙ্গে বিজেপির হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিস ইজ দ্য হাই টাইম, যেটাতে মোদিজি কনসেন্ট্রেট করলেন। এবং এটার পেছনে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলবো। আপনারা কিছুদিন আগে দেখেছেন হয়তো, যেখানে দাঁড়িয়ে এটা খুব কনফিডেন্সিয়াল মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে, যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহজি, জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল কয়েকজন মন্ত্রী অনেকক্ষণ ধরে সেই মিটিং সাস্টেন করেছে। এবং সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়েছে দিস ইজ দ্য হাই টাইম টু স্ট্রাইক, এবং সেই স্ট্রাইকটাই মোদিজি করলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো একজন রাজনীতিবিদ ছাড়াও তিনি একজন প্রশাসক। সেই প্রশাসকের মুখ থেকে প্রশাসক সুলভ বার্তাটা রাজ্যগুলোর কাছে যাওয়ার দরকার ছিল। কি অপরাধ করেছে বলতে পারেন বাংলার মানুষ? কি অপরাধ করেছে? যোগীজির রাজ্য যদি 10 টাকা করে ডিজেল পেট্রোলের ওপর দাম কমাতে পারেন, এই রাজ্য কমাবে না কেন? খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচা করবেন, দান ধ্যানে টাকা খরচা করবেন, যখন যা ইচ্ছে তাই করার খরচা করবেন, আর সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ যারা যাওয়া আসা করেন বাসে এবং বিভিন্ন গাড়িতে, তারা কেন সাফার হবে? কেন ব্যবসায়ীরা, পরিবহন ব্যবসায়ীরা সাফার করবে? এই প্রশ্নটা কিন্তু আসছে, এবং এই প্রশ্নটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোদিজি যেভাবে স্ট্রংলি আজকে বার্তাটা দিলেন, ঠিক একইভাবে বার্তাটা দেওয়া দরকার রাজ্যের বিরোধী দলগুলোর পক্ষ থেকে। তাহলে রাজ্যের বিরোধী দল কারা আছেন? কংগ্রেস আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দল কংগ্রেস, তারা করবেন না কেন? তাদের এজেন্ডা হচ্ছে মোদি বিরোধিতা ফার্স্ট, মমতা বিরোধিতা সেকেন্ড। তাহলে বাকি রইল কে? সিপিএমের যারা নেতৃত্ব, তারা 50-50 খেলেন সবসময়, দেখবেন 50-50, একটু মোদি একটু মমতা, একটু মোদি একটু মমতা, এবং করতে করতে শেষকালে লেসার এভিলের তত্ত্বে ঢুকে যান। অর্থাৎ কম বিপজ্জনক শক্তি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ পর্যন্ত মোদি বিরোধিতাটা বাড়িয়ে দিয়ে মমতা বিরোধিতাটা কমিয়ে দেন। ফলে আলটিমেটলি তেলের দাম নিয়ে যে বার্তাটা প্রয়োজন ছিল বাংলার মাটিতে, তা কারা তুলবেন? পড়ে রইল বিজেপি, যারা প্রধান বিরোধী দল, পরিষদীয় দলের ক্ষেত্রে তাঁদের কিন্তু আরও আগ্রাসী ভূমিকা পালন করতে হবে।
প্রত্যেক দিন রাস্তায় থাকতে হবে, তেলের দাম কমাতে হবে, প্রত্যেক দিন বলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু খেয়াল করে দেখুন, প্রতিদিন 97,000 কোটি টাকার গল্প বলেন, যেটা সর্বব্যাপী মিথ্যে, মানুষকে খাইয়ে দিয়েছেন। আপনি একটা মিথ্যে কথা 100 বার বলুন, মানুষ কিন্তু গিলে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1000 বার মিথ্যে কথাটা বলে বলে গিলিয়ে নেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে কিন্তু আজকে মোদিজির এইরকম অ্যাটাকিং বারবার 6 মারার পর তৃণমূল কিন্তু বেশ নার্ভাস। কেন বলছি বলুন তো? আমি 4টে ঘটনা আপনাকে বলুন। প্রথমেই তো এই মিটিং শেষ হওয়ার পর উদ্ভ্রান্তের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে বসে হিন্দিতে টানা, কখনো কিছুটা হিন্দি, কিছুটা বাংলা, কিছুটা ইংরেজি, মানে জয়া খিচুড়ি ভাষায় আবল তাবল বকে গেলেন। আমরা এই পাই, আমরা এই পেলে, আমরা এই করে দেবো, আমরা এই করে দেবো, আপনারা এত লক্ষ কোটি টাকা নিয়েছেন। আরে ভারতবর্ষের সরকার সমস্ত রাজ্যগুলোকে নিয়ে তাকে চালাতে হয়, তাকে সীমান্ত দেখভাল করতে হয়, সমস্ত রাজ্যগুলোকে সহযোগিতা করতে হয়। সেই সরকার কত কোটি টাকা পেয়েছে সে তার হিসেব দিচ্ছেন কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষে কোনদিন প্রধানমন্ত্রী হন, আমি ভাবছিলাম একদিন, ঠিক কি ভুল আপনারা বললেন, হয়তো দেখা গেল পাকিস্তান এবং চীনের সমস্ত সীমান্ত থেকে সৈন্য উইথড্র করে নেবেন। কেন? ওখানে প্রচুর খরচা হচ্ছে, ওরা বরঞ্চ রাজ্যগুলোর ভেতরে কাজ করুক। চীন কিছু দখল করে করুক, পাকিস্তান কিছু দখল করে করুক, ওরা আমাদের বন্ধু রাষ্ট্র। সেই পরিস্থিতিতে গিয়ে ভারতবর্ষকে নিয়ে যেতেন যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেতেন, হয়তো সিভিক পুলিশ কিছু সীমান্তে অ্যাপয়েন্টমেন্ট করে দিতেন। এসব নানান কথা কিন্তু মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যখন মনে হয়েছে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যেতেন তাহলে কি করতেন। আজকে সেটা প্রতিপাদ্য আলোচ্য বিষয় নয়। আমাদের মূল আলোচ্য বিষয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তেলের দামটা কমাতে হবে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদ্যুতের দামটা কমাতে হবে। সাইলেন্টলি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বিদ্যুতের দাম বাড়িয়ে যাচ্ছে, সাইলেন্টলি WBSEDCL রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুতের দাম বাড়িয়ে যাচ্ছে। আমি আপনি দিয়ে যাচ্ছি, কেউ প্রতিবাদ করছে? বিরোধী দলগুলো এগুলো নিয়ে কবে কথা বলবে? কবে এগুলো নিয়ে বিদ্যুৎ পর্ষদের অফিসে অভিযান হবে? কবে নবান্ন অভিযান হবে? কবে মানুষকে নিয়ে রাস্তায় নামবেন বিরোধী দলগুলো? বিজেপির এই মুহূর্তে আবার বলছি, তেলের দাম নিয়ে প্রত্যেক দিন রাস্তায় থাকা দরকার। কারণ আপনারা জানেন কি না জানি না, তেলের দামকে সামনে রেখে তেল বাঁচিয়ে রাজ্য সরকারের পরিবহন ব্যবসাটাই প্রায় লাটে উঠে গেছে। সেটা নিয়ে অন্যদিন স্টোরি করব। সমস্ত সরকারি বাস বসিয়ে দিয়েছেন, সমস্ত গুমটিগুলোতে বলা হচ্ছে তেল নেই, ড্রাইভাররা মেকানিক্সরা সবাই আসছেন, গাড়ি মুছে টুছে চলে যাচ্ছেন। দিনের শেষে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। ফলে তেলের দাম কমলে কিন্তু রাজ্য সরকারের পরিবহনটাও একটু সচল হবে। তেলের দাম কমলে লরি ব্যবসায়ী থেকে প্রাইভেট বাস ওনাররাও লাভবান হবেন। আর তেলের দাম কমলে তাহলে দিনের শেষে কিন্তু সাধারণ মানুষ, আপনারা যারা প্রতিদিন বাস, অটো কিংবা পরিবহনে যাওয়া আসা করেন, তাদেরও কিন্তু বাস ভাড়াটা কমতে পারে যদি এ রাজ্য সরকার নিজের দায়িত্বটা পালন করে। সারা ভারতবর্ষে 25টা রাজ্য এই দায়িত্ব পালন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেনি। তাই আবারও বলছি মাস্টার স্ট্রোক দিলেন কিন্তু নরেন্দ্র মোদী। বহুদিন বাদে মোদির কাছ থেকে এমন একটা ছক্কা সুলভ ইনিংস দেখলাম, ভালো লাগলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রশাসক হিসেবে তাকে দেখি। ফলে সেই মানুষটা যদি বাংলার মানুষের কাছে অন্তত তার দায়বদ্ধতাটা পালন করেন এভাবে, বারবার পালন করেন এভাবে, বাংলার মানুষ একটু রিলিফ পাবে। আপনি খেয়াল করে দেখুন কতটা নার্ভাস তৃণমূল কংগ্রেস হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ রাখলেন, তারপর দেখলাম তার আরেকজন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে দিয়ে বলালেন, মন্ত্রী শশী পাঁজাকে দিয়ে বলেন, এবং তারপর সেই 3.5 বছর জেল খাটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তার সঙ্গে জওহর সরকারকে বসিয়ে দিলেন, সেই নিয়ে প্রেস কনফারেন্স করলেন। অর্থাৎ দিনের শেষে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা নার্ভাস। এটা মনে রাখুন বিরোধী দলের রাজনৈতিক নেতারা, তাহলে দেখবেন এই নার্ভাসনেসটা বাড়িয়ে দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিকঠাক চলবেন। আপনারা দয়া করে সমস্ত কংগ্রেস, CPM, বিজেপি সবাইকে বলছি, প্রত্যেক দিন রাস্তায় থাকুন, প্রত্যেকটা মানুষের কাছে বারবার চিৎকার করে বলুন, প্রতিদিন মিছিল করুন, প্রতিদিন মিটিং করুন। সারা ভারতবর্ষের 25টা রাজ্য যদি তেলের দাম কমাতে পারে, আমরা কেন তেলের দাম কমাতে পারবো না? এই দাবি নিয়ে রাস্তায় থাকুন, সেটাই সময়ের দাবি। আর এই প্রতিবেদন শেষ করার আগে আরেকবার নরেন্দ্র মোদীজিকে সাধুবাদ জানাই। প্রশাসক সুলভ যে বক্তৃতাটা অন্তত বসিয়ে রেখে যে গালে থাপ্পড়টা মেরেছেন বিশেষ কয়েকটি রাজ্যকে, তার জন্য তাকে কুর্নিশ জানাই। আর শুনি মোদীজি কি বলেছেন। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। गुजरात और कर्नाटक के पड़ोसी राज्यों ने टैक्स में कमी न करके इन 6 महीनों में 3,500 करोड़ रुपए
से लेकर के 5-5.5 हजार करोड़ रुपए तक अतिरिक्त राजस्व कमा लिया। कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना और उनके राज्य को, नागरिकों को बोझ कंटिन्यू रहा। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका बेनिफिट पहुंचाइए।